হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ বেসিক কম্পিউটার নলেজের উপর সেকেন্ড পার্ট টু নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই এর কথা বলছিলে যে পার্ট টু নিয়ে আসুন স্যার, তো পার্ট টু নিয়ে চলে এসেছি। আজকেও 30টা কোশ্চেন আমরা টপ 30 কোশ্চেন আমরা করবো, আমার সাথে সাথে তোমরাও করো, ঠিক আছে? তোমাদেরও সামনে পরীক্ষা চলে এসেছে, তোমরা জানো সকলেই যে মার্চ মাসের 1 তারিখ আর 8 তারিখে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো একবারটি সিলেবাসটা আগে দেখে নাও। সিলেবাসে দেখো বেসিক কম্পিউটার নলেজ তোমার হচ্ছে এখানে গ্রুপ সিতেও রয়েছে বেসিক কম্পিউটার নলেজ, আর গ্রুপ ডিতে রয়েছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, বিষয়টা একই। তো চলো একবারে কোশ্চেনে চলে আসা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? তো ইন্টারনেটের জনক কাকে বলা হয়, অপশানগুলো একটু দেখি। বলছে টিম বার্নার্স লি, চার্লস ব্যাবেজ, ভিন্ট কার্ভ আর বিল গেটস। তো প্রথমেই একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা এই অপশানটা নিয়ে ভাবছো তারা কিন্তু আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু এই অপশানটা নিয়ে আর কিছু ভাববে না। কারণ কি স্যার, এইটা টিমস বার্নার লি হচ্ছে WWW, এইটার আবিষ্কর্তা হচ্ছেন টিমস বার্নার লি। আর স্যার চার্লস ব্যাবেজ তো আমরা সকলেই জানি স্যার কম্পিউটারের জনক বলা হয়, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আর স্যার কি বিল গেটস নামটা তো সকলেই শুনেছো, মাইক্রোসফট, তোমরা মাইক্রোসফট নাম শুনেছো, মাইক্রোসফট, তাই তো? তো মাইক্রোসফটের হচ্ছে ফাউন্ডার হচ্ছে বিল গেটস। এবার তোমাদের একটা কোশ্চেন আমি দেবো, তার আগে উত্তরটা বলে দিই। তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি, যেটা হচ্ছে ভিন্ট কার্ভ। এর আরেকটা নাম হলো, ভালো নাম হলো ভিন্টন কার্ভ। ওকে, ভিন্টন কার্ভ, ঠিক আছে? ভিন্টন কার্ভ হলো এর অরিজিনাল নাম, অসুবিধে কিছু না, একটা আমেরিকান ব্যক্তি। তো বিষয়টা হচ্ছে এটাই। আর এবার তোমাদের একটা কমেন্ট সেকশনে কোশ্চেন দিচ্ছি যে এই যে বিল গেটস, আমি বললাম মাইক্রোসফটের ফাউন্ডার বা হচ্ছে প্রতিষ্ঠাতা, তো এর একজন কো ফাউন্ডার ছিলেন। সেই কো ফাউন্ডারের নাম তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে বলতে হবে। তো দেখে নাও একটুখানি ভিন্ট কার্ভ বা ভিন্টন কার্ভের ছবিটা। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন ইন্টারনেটের জনক বলা হয় বা ইন্টারনেট আবিষ্কার করেছিলেন, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু। তো চলো নেক্সট কোশ্চেনে যাই, 2 নম্বর কোশ্চেন। দেখো আজকের 2 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? তো অপশান কি দেওয়া আছে, বলছে গুগল, বিং, আচ্ছা ইয়াহু নাকি ক্রোম। তো তোমরা এর অ্যান্সার তোমরা করো। তো যারা এইটা খুব কিন্তু দারুণ কোশ্চেন, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা রেখে করবে বিষয়টা, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো গুগল, বিং, ইয়াহু, তোমরা এই দুটো নাম অনেকেই শুনেছো, ক্রোমের নামটা শুনেছো, তোমরা ব্যবহারও করো, কিন্তু স্যার উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু জানতে চাইছে তোমাকে সার্চ ইঞ্জিন, হ্যাঁ সার্চ ইঞ্জিন নয়। তাহলে সার্চ ইঞ্জিন কোনগুলো সেগুলো আগে জানতে হবে। চলো একটা ছবি দেখি আগে। ছবিটা যদি দেখি তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি এখন দেখো স্যার, আমি এখানে লিখে দিয়েছি সার্চ ইঞ্জিন আর হচ্ছে ব্রাউজার, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার, তাহলে দুটো ডিফারেন্স অবশ্যই আছে। তো সার্চ ইঞ্জিন যেগুলো হচ্ছে তুমি ইন্টারনেটে কোনো পেজ সার্চ করছো, তো সার্চ করার জন্য যে তুমি ইন্টারফেসটা ইউজ করছো সেগুলো হচ্ছে তোমার গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স, আক্স, বিংস, এগুলো সবই হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা তথ্য অনুসন্ধান করি। আর ব্রাউজার কি? ব্রাউজার একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের মাধ্যমে, এটা অ্যাপ্লিকেশনও বলতে পারো, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই সার্চ ইঞ্জিনে যাই, গিয়ে সেখান থেকে আমরা অনুসন্ধান করি। বিষয়টা বোঝা গেছে? তাহলে এবার তোমরা অপশানে চলে এসো। দেখো অপশানে কি বলছে, সার্চ ইঞ্জিন নয় কোনটা, গুগল, বিংস, ইয়াহু আর নাকি ক্রোম। তাহলে এবার তোমরাই বলো স্যার, গুগল সার্চ ইঞ্জিন, গুগল থেকে আমরা সার্চ করি, google.com থেকে। বিংসও একমাত্র বললাম বিং, তোমার হচ্ছে বিংও হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ক্রোম। ক্রোম হবে তোমার রাইট অ্যান্সার। যে ক্রোম হলো অ্যাপ্লিকেশান একটা, যার মাধ্যমে ব্রাউজার বলতে পারো, অ্যাপ্লিকেশান ব্রাউজার, যার মাধ্যমে আমরা তোমার একটা ইন্টারফেসের মাধ্যমে আমরা গুগল বা ইয়াহুতে যেতে পারি। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তো খুব বেশি টাইম নেব না। আমাদের একটা প্র্যাকটিস সেট পিডিএফ আছে, যে পিডিএফ মানে বই আছে, বইটা হচ্ছে প্র্যাকটিস সেট পিডিএফ নামে, যেটা 15টা প্র্যাকটিস সেট আছে এর মধ্যে, ওএমআর সমেত, ওএমআর কপি সমেত, মানে তোমার স্যাম্পেল ওএমআর সমেত। তো এই বইটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, এটা মার্কেটে লঞ্চ হয়েছিল, অনেকেই কিনেছো। আর যারা আমাদের ইউটিউবের চ্যানেলে যারা স্টুডেন্ট আছে তারা যদি নিতে চাও, তাহলে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্র্যাকটিস সেট পিডিএফ লিখবে, তোমাকে একটা কিউআর কোড পাঠানো হবে আমাদের এখানে টিম থেকে। তো সেটা তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট কত? 150 টাকা। তারপর তোমার স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তারপর তোমাকে পিডিএফটা আমরা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলো আমরা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে চলে যাই। বলছে কি কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তার কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়া স্যার, কম্পিউটার চালু যখন হয় তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো প্রথম অপশান দিয়েছে প্রসেসিং, বুটিং, লোডিং না ফরম্যাটিং। তোমরা একটা ছবি দেখো, ছবি না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো ছবিটা যদি দেখো,
আমরা যখন কম্পিউটার স্টার্ট করি আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাই, তাই না? এইখানে এটা দেখেই তোমরা বুঝে গেছো। যাদের পুরনো কম্পিউটার আছে, মানে তোমার হচ্ছে এক্সপিতে উইন্ডোজ, পুরনো উইন্ডোজের যারা চালাও তারা দেখবে এইরকমভাবে তোমাদের ইন্টারফেস চালু হয়। আর তারপরে একটা জিনিস হয়, সেটা আমি পরে বলছি। তো এই দুটো জিনিস দেখেই বুঝতে পেরে গেছে উত্তর স্যার কোনটা হবে। তাহলে উত্তর কোনটা হবে স্যার? উত্তর স্যার হবে বুটিং, তাই না? বুটিং হয় প্রথমে। তাহলে কম্পিউটার যখন চালু হয় তখন সেই প্রক্রিয়াটা কি বলে? তাকে বলা হয় বুটিং। এবার দেখো বুটিং হওয়ার সময় আমি একটা জিনিস বলে রাখি, বুটিং হওয়ার সময় একটা এইরকম ইন্টারফেস দেখতে পাওয়া যায়। এটা দেখবে আমি আগের ক্লাসেও বলেছি তোমাদেরকে, একটা তোমার হচ্ছে নীল বা তোমার হচ্ছে ব্লু কালারের একটা পেজ আসে। এখনকার অ্যাডভান্স কম্পিউটার বা ল্যাপটপে ব্ল্যাকের ওপরই আসে বেশি। তো এখান থেকে F1 বা তোমার হচ্ছে এসকেপ যে বাটনটা আছে ওইগুলো প্রেস করলে তখন আমরা বেরিয়ে যাই, নতুন করে আবার উইন্ডোজটা চালু হয়ে যায়। তো এই প্রসেসটা হচ্ছে টোটাল বুটিং প্রসেস। এই বুটিং প্রসেসের মধ্যে আমাদের প্রথম কাজ কার হয়? BIOS কাজ করে, ঠিক আছে? এটা আমরা জানি। তো এই কোশ্চেন থেকে একটা কোশ্চেন আছে, আমরা পরে ওটা দেখবো। তো উত্তর কোনটা হলো স্যার? বুটিং। এবার দেখো পাশাপাশি যদি আমি প্রসেসিং অপশানটাকে ধরি, তাহলে প্রসেসিং কখন হয়? যখন আমরা কোনো প্রোগ্রামে করার জন্য ডেটা দিই, তার যে প্রসেসিং সেটা হচ্ছে কম্পিউটার প্রসেসিং, কম্পিউটার। আচ্ছা লোডিং কখন হয় স্যার? লোডিং হয় কোনো জিনিস ধরো তুমি ডাউনলোড করছো, আপলোড করছো, তখন যে লোডিংটা হয়, বাফারিংটা হয়, লোডিংটা হয়, সেই লোডিংটা হচ্ছে লোডিং। আচ্ছা ফরম্যাটিং কখন হয় স্যার? ফরম্যাটিং হচ্ছে তোমার কোনো ডেটা তুমি ধরো রিমুভ করতে চাইছো বা ডিলিট করতে চাইছো, সেইটা হচ্ছে তোমার ফরম্যাটিং। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার? কীরকম সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার। তো সফটওয়্যারের ভাগ অনেক রকম আছে, আমরা বলেছিলাম। তোমরা একটা কাজ করো, আগে ছবি দেখে নাও একটা, ভালো করে ছবি না দেখলে তুমি বুঝতে পারবে না। দেখো এই হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে? তো এবার দেখো অপশানে এসো। এবার বলছে কি? বলছে MS ওয়ার্ড আছে অপশানে, ঠিক আছে? তারপর কি আছে? ডিস্ক ক্লিনার, আচ্ছা তারপর হচ্ছে এক্সেল আছে, পেন্ট আছে। তো আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম, তো এই জিনিসগুলো কি, টোটাল জিনিসগুলো কি? স্যার MS ওয়ার্ড তো স্যার বলেছিলেন অ্যাপ্লিকেশান সফটওয়্যার, স্যার এক্সেলও তো অ্যাপ্লিকেশান সফটওয়্যার, পেন্টও অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে তোমার ডিস্ক ক্লিন আপ, বা হচ্ছে তোমার অপশান বি হচ্ছে উত্তর। এবার কেন? বিষয় হচ্ছে কেন। তাহলে ইউটিলিটি সফটওয়্যারটা কি? এক কথায়, গোদা বাংলা কথায় বা একদম সাধারণ ভাষায় তুমি যদি মনে রাখতে চাও, দেখো টোটাল যে সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, টোটালটাকে পরিচালনা করার জন্য, আমাদের যে ম্যানেজ করার জন্য, সেই ম্যানেজমেন্ট যে সফটওয়্যারগুলো আছে বা ম্যানেজমেন্ট যে জিনিসগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে তোমার ইউটিলিটি সফটওয়্যার। মানে টুলস যেগুলো আছে, যে মাধ্যমে ধরো আমি এখানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এটাও একটা তোমার ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটিস কাজ হচ্ছে তোমার যে ফাইল ম্যানেজমেন্ট, আমরা তো সবাই মোবাইলেও ফাইল ম্যানেজ করি, সেই ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার। একটা ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজ করি। ব্যাকআপ ইউটিলিটিস, টুলস, ঠিক আছে, জিপ ফাইলগুলোকে রাখার জন্য ইত্যাদির জন্য। তো এগুলো সমস্ত জিনিসগুলোই তোমার হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পড়ে। তাহলে বুঝে গেল। তাহলে ডিস্ক ক্লিন আপ মানে হচ্ছে ডিস্ককে ক্লিন করার জন্য, সেটা হচ্ছে তোমার কীরকম সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার। আশা করি বুঝতে পেরেছো। চলো 5 নম্বর কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটাই বলছিলাম, বলছে BIOS কোথায় সংরক্ষিত থাকে? তোমরা এর আগের ভিডিওটা যারা দেখেছো পার্ট 1, তারা এই কোশ্চেনে মানে সেকেন্ডের মধ্যে উত্তর করে দেবে। কি উত্তর হবে তোমরা বলো তাহলে? এর উত্তর কি হবে? দেখো অপশান কি দেওয়া আছে? RAM দেওয়া আছে, ঠিক আছে? এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? হার্ড ডিস্ক, স্যার হার্ড ডিস্ক হচ্ছে একটা এক্সটার্নাল মেমোরি, যেটা বাইরে থেকে ইনপুট করা হয়, ঠিক আছে? আমি এটা নিয়ে একটু ডিটেলসে যাবো, ঠিক আছে? রম কি? রম স্যার রিড অনলি মেমোরি। আচ্ছা ক্যাশ কি স্যার? ক্যাশ হচ্ছে সিপিউর মধ্যেই থাকে স্যার, সিপিউর মধ্যেই একটা থাকে, সিপিউর খুব পাশে বসে থাকে। এর কাজ হলো কি? তোমার হচ্ছে ডেটাটাকে দ্রুত ট্রান্সফার করার জন্য তোমার হচ্ছে ক্যাশ মেমোরির কাজ হয়। আচ্ছা এবার দেখো, এবার বিষয় হচ্ছে স্যার উত্তর কোনটা হবে স্যার এখানে? তাহলে BIOS কোথায় সংরক্ষিত থাকে? BIOS আগে জানতে হবে জিনিসটা কি। তাহলে BIOS জিনিসটা কি স্যার? BIOS জিনিস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে? এটা হলো তোমার BIOS এর ফুল ফর্ম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আমি আগের দিনও বলেছিলাম বেসিক BIOS হলো ওই যে ইন্টারফেসটা তোমাকে দেখালাম একটু আগে, ওই ইন্টারফেসটাই যেটা তোমার ওই যে ব্ল্যাক আকারে বা ব্লু আকারে যেটা হয়, সেটাই হচ্ছে BIOS। মানে ধরো তোমার তুমি যখন কম্পিউটার স্টার্ট করলে, কম্পিউটার প্রথম কাজ হলো কম্পিউটারে বা ল্যাপটপের, তো তোমার পাওয়ার কেবল ঠিকঠাক আছে কিনা, পাওয়ার ঠিকঠাক জেনারেট হচ্ছে কিনা, তোমার RAM ঠিকঠাক কাজ করছে কিনা, বাকি সমস্ত জিনিস ঠিকঠাক কাজ করছে কিনা, সেগুলো টোটাল জিনিসটা দেখার কাজই হলো BIOS, ঠিক আছে? এবার তাহলে উত্তর কোনটা হবে স্যার? তাহলে BIOS যদি
থাকে এখানে, তাহলে কোশ্চেনটার মানে বোঝে যে কোশ্চেনটা কোন, আমি একটু টাইম নিচ্ছি এই কারণেই, এইটার মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন ঢুকে রয়েছে স্যার। এইগুলো যেগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই দেখো মেমোরি হিসাবে দেওয়া আছে, তাই না? কেস একটা মেমোরি, ক্যাশ একটা মেমোরি, রম একটা মেমোরি, হার্ড ডিস্ক একটা মেমোরি, র্যাম একটা মেমোরি। তাহলে তোমাকে এখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তো এখানে যে কটা তোমার মেমোরি দেওয়া আছে তার মধ্যে নন ভোলাটাইল আর ভোলাটাইল মেমোরির দিকে ভাবো, তাহলে জিনিসটা তুমি কিন্তু অনেকটা ক্লোজ হয়ে যাবে। তারপরে উত্তর হবে কোনটা? রম উত্তর হবে, এটা আমি বলে দিলাম। তাহলে রম উত্তর কেন হবে বা রোম কেন উত্তর হবে? রিড অনলি মেমোরি উত্তর হবে, কারণ হচ্ছে বিআইওএস যদি ইন্টারফেসের মধ্যে থেকে না থাকে, মানে কম্পিউটারের মধ্যে না থেকে, মানে পার্মানেন্ট না থাকে, তাহলে তো কিছুতেই এই কাজটা করতে পারবে না। কেন স্যার? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কিছুক্ষণের জন্য ডেটা রেখে দেয়, তারপর স্যার ভুলে যায়। হার্ড ডিস্ক তো এক্সটার্নাল, আমি বলেছিলাম হার্ড ডিস্ক বাইরে থেকে ইনস্টল করা হয়। এখন কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে কম্পিউটারের ভেতরে হার্ড ডিস্ক ভেতরে ইনবিল্ড করা আছে, কিন্তু ওটা তা হলেও ওটা তুমি বলে রাখবে, মাথায় রাখবে যে হার্ড ডিস্ক তোমার হচ্ছে এক্সটার্নাল মেমোরি হিসাবেই কাজ হয় বা বিবেচ্য হয়। আর ক্যাশ মেমোরি হচ্ছে তোমার সিপিউর মধ্যেই থাকে, তো এটা তো কাজ হলো স্পিড বাড়ানো, এটা তো কোনো ওর সঙ্গে কোনো কাজই নেই। তাহলে উত্তর কোনটা হলো স্যার? অপশান সি হচ্ছে তো আমার রাইট অ্যান্সার। আর ওই রম বা তোমার রিড অনলি মেমোরি। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, ফ্লো চার্ট ব্যবহার করা হয় কেন? ফ্লো চার্ট ব্যবহার করা হয় কেন? অপশানগুলো দেখো, বলছে কোড লেখার জন্য, লজিক বোঝানোর জন্য, ডেটা সংরক্ষণে, না ভাইরাস আটকাতে। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু। তা ফ্লো চার্ট জিনিসটা কী স্যার? তাহলে একটা ছবি দেখি ফ্লো চার্ট কীরকম জিনিস হয়। দেখো ফ্লো চার্ট যদি আমি দেখি, ফ্লো চার্ট দেখো, এইটা হচ্ছে ফ্লো চার্ট। দেখো এটা হচ্ছে তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট কী স্যার? ফ্লো চার্ট হচ্ছে একটা ডায়াগ্রাম। এইভাবে মনে রাখো, একটা ডায়াগ্রাম। যখন তুমি কোনো প্রোগ্রাম রান করাতে যাচ্ছ বা একটা কাজে বসছো, তার জন্য একটা তোমার ব্লু প্রিন্ট দরকার। আমি কীভাবে স্টার্ট করব, কীভাবে প্রোগ্রামটাকে রিড করাবো, আমি কোন বাটনটা টিপলে বা কোন ইনপুটটা দিলে এই জিনিসটা দেখতে পাবো, একটা ছবি আসবে বা একটা লেখা আসবে। এই যে জিনিসগুলো, এই যে আমাদের অপারেটর যারা কাজ করছে, আমি বলার পরই যে ছবিটা এখানে পেস্ট করে দিচ্ছে, এই যে একটা ব্লু প্রিন্ট, টোটাল ব্লু প্রিন্টটা এইটা এই রকমভাবে সাজানো হয়, এটাকেই বলা হয় ফ্লো চার্ট। বোঝা গেছে? প্রোগ্রাম তৈরি করার আগে তো এইগুলো কিভাবে তৈরি করা হয় স্যার? এই কতকগুলো তোমার ডায়াগ্রামে তৈরি করা হয়। যেমন দেখো তুমি স্কোয়ার দেখতে পাচ্ছ, রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপর তুমি হচ্ছে ডায়মন্ড শেপে দেখতে পাচ্ছ বা ওভাল সাইজে দেখতে পাচ্ছ। তো এইগুলো হচ্ছে তোমার একটা ডায়াগ্রাম। তো এবার বলো ফ্লো চার্ট তাহলে কিসের জন্য লাগে স্যার? কোড লেখার জন্য। কোড তো আলাদা জিনিস, কোড লিখে তো আমরা প্রোগ্রাম রান করে, কোড তো আলাদা জিনিস, কোড তো হবে না। তাহলে কি হবে স্যার? লজিক বোঝানোর জন্য। ইয়েস স্যার, লজিকটাই বোঝানোর জন্য। কি লজিকে আমি যাব, কি দেওয়ার পর কি আসবে, এই লজিকটা বোঝানোর জন্যই তোমার হচ্ছে ফ্লো চার্ট ব্যবহার করা হয়। তাহলে বাকি তো ডেটা সংরক্ষণ হবেই না, আর ভাইরাসের তো কোনো সম্পর্কই নেই। বোঝা গেছে আশা করি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, 7 নম্বর কোশ্চেনে। বলছে MS এক্সেলে ফর্মুলা শুরু হয় কোন চিহ্ন দিয়ে? খুব ভালো কোশ্চেন, তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। দেখো কি বলছে, MS এক্সেল। তাহলে আমরা জানি স্প্রেডশিটে বা MS এক্সেল একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা হচ্ছে মাইক্রোসফটের। তো MS এক্সেলে ফর্মুলা লেখার জন্য আমরা যোগ করি, বিয়োগ করি, কখনো গুণ করতে হয়, কখনো কোনো ডেটা, বড় ডেটা থেকে কোনো ডেটা বার করতে হয়, তো অনেক মানে ফর্মুলা ইউজ করি। তো ফর্মুলার যে লেখাটা হয়, ফর্মুলা যখন শুরু করা হয়, তখন এই চারটের মধ্যে কোন সাইনটা ইউজ করে করা হয়? ওরা কি তোমরা উত্তর দিয়ে ফেলেছো, এর উত্তর হবে অপশান বি, ইজিক্যাল টু যে সাইনটা আছে সেটা। এবার ছবি দেখে নাও, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। দেখো আমি একটা তোমার এক্সেলে একটা তোমার ফরম্যাট আমি এখানে রেখে দিয়েছি। তো এই এক্সেল ফরম্যাটটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো এখন অনেকগুলো ডেটা দেওয়া আছে, তো এই ডেটাগুলোকে সাম করতে হবে, মানে যোগ করতে হবে। তো সাম করার জন্য দেখো প্রথম যে সাইনটা দেওয়া আছে সেটাই হচ্ছে তোমার ইজিক্যাল টু। শুধু সাম নয়, যে কোনো তুমি ফরম্যাট এখানে ফর্মুলা বসাতে চাও, তোমাকে আগে ইজিক্যাল টু দিয়েই তারপরে তোমাকে সেটা লিখতে হবে। বোঝা গেছে? আজ চলো পরবর্তী কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। বলছে ট্রোজান হর্স কি? দেখো অপশানগুলো একবার দেখে নাও। বলছে অ্যান্টিভাইরাস, জেনুইন সফটওয়্যার, ম্যালওয়্যার, না হার্ডওয়্যার। তোমরা অনেকেই এটাকে ভাইরাস বলে চেনো। আজকে একটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো ট্রোজান হর্স বলো, ভাইরাস বলো, বা তুমি আরও অনেক জিনিসপত্র আছে, আমি দেখাবো একটু পরেই। তো সেই জিনিসগুলো টোটালটাই কিন্তু একটা ম্যালওয়্যার। মানে যে ওয়্যারটা সফটওয়্যার হার্ডওয়্যার ছাড়া, যে ওয়্যারটা তোমার কম্পিউটারের জন্য ক্ষতিকারক, সেগুলি হচ্ছে ম্যালওয়্যার। তাহলে উত্তর কোনটা হবে স্যার? উত্তর হবে স্যার কোনটা? উত্তর হবে স্যার আমার ম্যালওয়্যার।
ম্যাল হবে উত্তর, ম্যালওয়্যার। তাহলে এটা হচ্ছে ট্রোজান হর্স হচ্ছে একটা ম্যালওয়্যার, কিন্তু ভাইরাস নয়। ভাইরাস নয় কেন? দেখো এই ম্যালওয়্যারের মধ্যেই এতগুলো ভাগ আছে। ম্যালওয়্যারের মধ্যেই একটা পার্সন হচ্ছে তোমার ভাইরাস, একটা পোর্শন হচ্ছে ওম, একটা পোর্শন হচ্ছে ট্রোজান হর্স। প্রত্যেকটার আলাদা কাজ আছে, স্পাইওয়্যার আছে, হ্যাঁ, র্যানসামওয়্যার আছে, আমি অনেক কিছু আছে জিনিসগুলো, আমি এগুলো আর ডিটেলসে যাচ্ছি না, তোমাদের লাগবেও না এত কিছু জিনিস, কিন্তু যেগুলো বেসিক জিনিস সেগুলো জেনে রাখো। ভাইরাস হচ্ছে একটা ম্যালওয়্যার, ওয়ার্ম বলে একটা, এটাও একটা ম্যালওয়্যার, মানে এটাও তোমার ক্ষতি করে কম্পিউটারের মধ্যে। ট্রোজান হর্সও একটা তোমার হচ্ছে ব্যাকডোর তৈরি করে নেয়, ঠিক আছে, ক্রিয়েটিং একটা ব্যাকডোর তৈরি হয় যার মাধ্যমে তোমার ঢুকে পড়ে তারপর বেরিয়ে যাওয়ার একটা বিষয় থাকে। তো টোটাই হচ্ছে সেটাই হচ্ছে ট্রোজান হর্স, এটা আমি ডিটেলসে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে উত্তর কোনটা হলো ম্যালওয়্যার। ওকে, চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনে যাই। দেখো এটা তোমরা ছোটোবেলা থেকেই শিখে এসছো যারা কম্পিউটার একটু মোটামুটি জানো। দেখো কি বলছে, কম্পিউটারে জিআইজিও বা গিগো বলতে কি বোঝায়। তো এটার তো আলাদা করে বলার কিছু প্রয়োজন নেই তোমাদের কাছে, তোমরা নিজেরাই এর উত্তর করতে পারবে। তো কি স্যার? স্যার গার্বেজ ইনপুট আর গার্বেজ আউটপুট, স্যার এটাই উত্তর হবে। মানে অ্যাকচুয়ালি আরও ছোটো করে বলতে গার্বেজ ইন গার্বেজ আউট, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানেটা কি স্যার? এবার তো বুঝলাম স্যার গার্বেজ ইনপুট, গার্বেজ আউটপুট বা গার্বেজ ইন গার্বেজ আউট, আমি বুঝলাম স্যার মানেটা কিসের জন্য এটা বলা হয়। তো বিষয়টা জেনে রাখো একদম নর্মাল ভাষায়। সেটা কি, ধরো কম্পিউটারে তুমি কোনো কিছু জিনিস মানে ডেটা তুমি রান করাচ্ছ বা তুমি ধরো কিছু ইনপুট দিয়েছো, ভালো কথা বললে একদম ইনপুট দিয়েছো, তো ইনপুটটা কোনো কারণে ভুল ইনপুট দিয়েছো, তাহলে তোমার বলো তুমি যে রেজাল্টটা পাবে, যে আউটপুটটা পাবে সেটাও ভুলই তো পাবে। সেই জিনিসটাকেই বোঝানোর জন্য কম্পিউটারে গিগো ব্যবহার করা হয় বা বলা হয় যে গার্বেজ ইনপুট, যদি তুমি গার্বেজ মানে তুমি বজ্র পদার্থ ঢোকাও বা ভুল জিনিস তুমি ইনপুট করো, তাহলে তুমি আউটপুটও তুমি ভুলই পাবে, আসার কিছু তোমার ভালো রেজাল্টের কোনো সম্ভাবনা নেই। চলো যদি ছবিটা দেখে নিই তাহলে ছবির সাহায্যে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। চলো 10 নম্বর কোশ্চেনে যাই। দেখো আবার একটা কোশ্চেন 10 নম্বরে বিআইওএস দিই। কি বলছে দেখো, বিআইওএস চালু হওয়ার সময় প্রথম কোন কাজটি করে। দেখো আমি তোমাকে বললাম তখন আমি একটা তোমাদের জিনিস দেখাবো এবং দেখিয়ে সেই জিনিসটা তোমাদের বলবো। দেখো ছবিটা দেখে নিই। দেখো এটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমে থাকা বিআইওএস, যেটা বুটিং প্রসেস যখন শুরু হয় তখন বিআইওএসই আগে কাজ করে। ফুল ফর্ম বলো বিআই, আমার সাথে তোমরা বলো বিআইওএস এর ফুল ফর্ম কি, এটা কিন্তু আসার চান্স খুব বেশি, তোমাদের ফুল ফর্ম আসার চান্স সব থেকে বেশি আছে। তাহলে বিআইওএস এর ফুল ফর্ম কি স্যার? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওকে, চলো এবার এসো, তাহলে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যখন তৈরি হবে স্যার, আপনি বললেন পাওয়ার অন অফ এই জিনিসগুলো প্রথমে চেক হবে। তো সেই জিনিসটাই দেখো, প্রথমে বিআইওএস লোড হবে, যেটা তোমার হচ্ছে নীল রঙের একটা পেজ তৈরি হয়, সেইখানে F1 F2 আমরা দিয়ে F5 দিয়ে আমরা বেরিয়ে আসি। তো প্রথম কাজটা কি করে বিআইওএস, তো প্রথম লোড হলো ওই নীল পেপারটা, তারপর সে কাজটা কি করে, প্রথম কাজ করে স্যার পাওয়ার অন সেলফ টেস্ট। মানে হচ্ছে আমি যেটা প্রথমেই বলে গেলাম, প্রথমেই বিআইওএস যে কাজটা করে সেটা হচ্ছে পাওয়ার টেস্টিং করে। প্রথমেই সে কি করে, পাওয়ারটা ঠিকঠাক আছে কিনা, তুমি যে কারেন্ট বা তোমার হচ্ছে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, কম্পিউটারের মধ্যে পাওয়ারটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে। প্রথম কাজ হলো বিআইওএস এর। তারপর কি কাজ করে স্যার, অপারেটিং সিস্টেম লোড করে, অপারেটিং সিস্টেমের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে। তারপর কি করে, সিস্টেম কনফিগারেশনের উপর কমপ্লিকেশন করে। তারপরে ইউটিলিটিস যে সমস্ত টুলগুলো যেগুলো বললাম সেগুলোকে তাই চেক করে থাকে সব ঠিকঠাক চলছে কিনা। তারপর সে তোমার কাছে সিকিউরিটি ইন্টারফেস করে বা অথেন্টিকেশনের জন্য চাই যে নাও তুমি এবার লগ ইন করো, তোমার পাসওয়ার্ড দাও। বোঝা গেছে জিনিসটা? তাহলে এবার বলো তুমি বিআইওএস চালু হওয়ার সময় প্রথম কোন কাজটি করে, তাহলে ওএস লোড না, ওএস লোড তো দ্বিতীয় কাজ। তাহলে পোস্ট, স্যার পোস্ট কি, এইটাই হচ্ছে পোস্ট, মানে হচ্ছে তোমার পাওয়ার অন সেলফ টেস্ট। ওকে, টেস্ট, ওকে, পাওয়ার অন সেলফ টেস্ট, পিওএসটি পোস্ট, এটাই হচ্ছে তোমার সেই কাজ যেটা হচ্ছে বিআইওএস প্রথমেই করে বিআইওএস লোডিংয়ের পর। অ্যান্টিভাইরাস স্ক্যান তো হবেই না, আর ইউজার লগ ইন তো সর্বশেষে, সব থেকে শেষে ইউজার লগ ইন, তুমি তখন পাসওয়ার্ড দিয়ে ইন্টারফেসে অন করবে। চলো 11 নম্বর কোশ্চেনে যাই। দেখো বলছে সিপিইউতে রেজিস্টার ব্যবহার হয়, সিপিইউতে যে রেজিস্টার ব্যবহার হয় কেন ব্যবহার হয়, কারণটা কি, বলছে ডেটা স্থায়ীভাবে রাখতে, দ্রুত ডেটা অ্যাক্সেস করার জন্য, গ্রাফিক্স প্রদর্শনে ইনপুট দেওয়ার জন্য। তোমরা নিজেরা করো, তোমরা সবাই জানো সিপির মধ্যে, আমরা ছবিটা দেখি আগে। সিপির মধ্যে দেখো, সিপির মধ্যে আমাদের হচ্ছে এএলইউ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর কি থাকে স্যার, আর থাকে স্যার সিইউ, সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট। আচ্ছা, তারপর কি থাকে, মেমোরি ইউনিটের মধ্যে থাকে ক্যাশ মেমোরি থাকে, আর রেজিস্টার থাকে। রেজিস্টারও হচ্ছে একটা মেমোরি। তো সেইটাই তোমাকে জানতে চাই যে সিপিইউতে যে রেজিস্টার এটা কেন ব্যবহার করা হয়, এই মেমোরিটার কাজ কি, এই মেমোরিটির কাজ ক্যাশ মেমোরির কাজ সেম, একদম একই রকম কাজ, দ্রুত ডেটা অ্যাক্সেস করার জন্য বা ট্রান্সফার করার জন্য। বোঝা গেল? এটা আর বেশি ব্রেন লাগানোর দরকার নেই, এইটুকু জেনে রাখো তাহলেই হবে।
তাহলে এর যদি বলে রেজিস্টারের কাজ কেন, তাহলেও দুটো ডেটা অ্যাক্সেস করার জন্য। যদি বলে ক্যাশ সিএসিএইচই, ঠিক আছে, তোমার এটার ব্যবহার কি, এটাও উত্তর হবে কিন্তু দুটো ডেটা ট্রান্সফার অ্যাক্সেসের জন্য। ঠিক আছে, চলো আমরা 12 নম্বর কোশ্চেনে যাই। বলছে টাইম শেয়ারিং সিস্টেম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, অফলাইন সিস্টেম, নাকি তোমার স্ট্যান্ড অ্যালোন পিসি? ঠিক আছে, তো টাইম শেয়ারিং সিস্টেম কি জিনিসটা কি তুমি ছবি দেখলেও বুঝতে পারবে, আমি বলে দিচ্ছি তোমাকে। ধরো তুমি একটা সিপিইউ তো রয়েছে তোমার, মানে তোমার একটাই সিপিইউ রয়েছে, সেখান থেকেই তোমার অনেকগুলো কম্পিউটার কানেক্টেড রয়েছে, ভালো করে বুঝবে। দেখো ছবি দেখলেও বুঝতে পারবে, ধরো একটা তোমার সিপিইউ, অনেকগুলো কানেক্টর রয়েছে, তোমার যে ইউজার রয়েছে তাদের সবাইকে অ্যাট এ টাইম এক সময় কাজ করছে। তাহলে এ কী করছে, এ টাইম শেয়ারিং করছে। এ কী করছে, একে একবার পাওয়ার দিচ্ছে, একে পাওয়ার দিচ্ছে, একে পাওয়ার দিচ্ছে, এইভাবে কাজ, যে যখন কাজ ডেটা চাইছে তখন তাকে সে কাজ করছে। এই জিনিসটা মাল্টি ইউজার পারপাসে কাজ করার জন্যই তোমার হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেমটা চালু, বা তোমার টাইম শেয়ারিং সিস্টেমটার ব্যবহার করা হয়। তাহলে তুমি এবার উত্তর নিজে বলো, তার উত্তর কোনটা হবে স্যার? স্যার উত্তর হবে স্যার সিঙ্গেল ইউজার। না স্যার, সিঙ্গেল ইউজারে তো হবেই না, মাল্টি ইউজার। অবশ্যই স্যার মাল্টি ইউজার, অনেকগুলো ইউজার আছে তোমার, তাকে কাজ করার জন্য টাইম শেয়ারিং সিস্টেম সিপিইউকে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা অফলাইন সিস্টেম তো হচ্ছেই না স্যার, স্ট্যান্ড অ্যালোন পিসিটা কী স্যার? তাহলে স্যার স্ট্যান্ড অ্যালোন পিসিটা কি? দেখো এটাকে তুমি একটু ভাঙো তাহলেই বুঝতে পারবে। এটাকে তুমি একটু ভাঙো, দেখো স্ট্যান্ড অ্যালোন মানে একা একা দাঁড়িয়ে, মানে একদমই পার্সোনাল। তোমার যদি পিসি লেখাও আছে পার্সোনাল কম্পিউটার, একদমই তোমার পার্সোনাল যদি তোমার ইন্টারফেস থাকে, সেটা হচ্ছে তোমার স্ট্যান্ড অ্যালোন পিসি। বোঝা গেছে? আর সিঙ্গেল ইউজার মানে তোমার সিঙ্গেল ইউজার তুমি ইউজ করছো যেগুলো। ঠিক আছে, চলো 12-13 নম্বর কোশ্চেনে যাই। দেখো খুব ভালো একটা কোশ্চেন বলছে, ইমেলের সিসি এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? যে ইমেল করার সময় আমরা সিসি দেখতে পাই। দেখো সিসি বলে একটা থাকে, যখন আমরা লিখতে যাই, কাউকে যখন লিখতে যাই, মানে যে মেলে আমরা পাঠাচ্ছি সেটা যখন দেখানো যায়, তখন সিসি বলে একটা থাকে আর বিসিসি বলে থাকে। তোমাকে জানতে চাই যে সিসির ফুল ফর্ম কি? তোমরা পারবে আমি জানি, তো বলো এর উত্তর কোনটা হবে স্যার? হ্যাঁ, উত্তর হবে অপশান এ, তোমার হচ্ছে রাইট অ্যান্সার, কার্বন কপি, যেটা হচ্ছে তোমার সিসির ফুল ফর্ম। সি ফর কার্বন আর সি ফর কপি, সিসি। স্যার এবার প্রশ্ন হচ্ছে, স্যার ছবিটাও দেখো একটুখানি, তোমরা এরকম দেখো ইন্টারফেস যদি পেয়ে থাকো, যখন মেল করতে যাও তখন দেখবে এরকম টুতে তোমার হচ্ছে এখানে যাকে অ্যাড্রেস লিখবে সেটা হচ্ছে এখানে থাকে, আর সিসি আর বিসিসি এই দুটো সাবজেক্ট থাকে। তা সিসি হচ্ছে তো আমি বললাম কার্বন কপি, তাহলে বিসিসিটা কি? বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ঠিক আছে, ব্লাইন্ড কার্বন কপি। স্যার জিনিসটা কি একটু বুঝিয়ে বলুন। দেখো আমি ডিটেলসে যাচ্ছি না, খুব বেশি নর্মালি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যেটুকু তোমাদের কাজে লাগবে। সিসি আর বিসিসি একই জিনিস, মানে তুমি ধরো কোনো একসঙ্গে অনেক সবাইকে গ্রুপিংয়ে তুমি মেল পাঠাবে, মানে অনেকগুলো তোমার হচ্ছে পার্সন রয়েছে যাদেরকে তুমি মেলটা পাঠাতে চাইছো, তাহলে তুমি সেই কোন প্রসেসে যাচ্ছ? তখন সিসি প্রসেস যাবে না বিসিসি প্রসেসে যাচ্ছ। মানে কি, এই সিসি প্রসেস মানে হলো তুমি যার কাছে মেলটা যাচ্ছে সে দেখতে পাবে আর কাকে কাকে মেলটা পাঠানো হয়েছে। বোঝাতে পারলাম? ধরো 10 জনকে তুমি মেলটা পাঠাচ্ছ, তাহলে 10 জনের ইমেল আইডি এখানে তুমি দিলে, তাহলে দেওয়ার পর তুমি সেন্ড করলে, এদের মধ্যে ধরো 2 নম্বর যাকে পাঠিয়েছো তুমি, সে দেখতে পাবে বাকি 9 জন কে আছে। আর ব্লাইন্ড সিসির মধ্যে কি জিনিসটা, ওই যে সে দেখতে পাবে যে আরও 10 জনকে হয়তো পাঠানো হয়েছে, কিন্তু সে কি কাকে কাকে পাঠানো হয়েছে সেটা দেখতে পাবে না। এটা হচ্ছে ব্লাইন্ড সিসি আর সিসির মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 14 নম্বর কোশ্চেনে যাই। দেখো বুটিং প্রক্রিয়ার সময় কোন মেমোরি প্রথম কাজ করে? এটার উত্তর তোমরা নিজেরা দাও। ঠিক আছে, আমি একটু আগেও বলে গেলাম, তাহলে বুটিং করার সময় BIOS এর কাজ হয়, তখন কে কাজ করে? স্যার অপশান বি, রোম কাজ করে, তাই তো? আমি বলে গেছি। তাহলে রিড অনলি মেমোরি বা তোমার হচ্ছে যেটা তোমার হচ্ছে ইন্টারনাল মেমোরি, সেটাই হচ্ছে তোমার প্রথম কাজ করে। দেখো বুটিং সিস্টেমের সময় আমি বললাম BIOS, তাহলে রোমে থাকে, রোম কাজ করে। ঠিক আছে, চলো 15 নম্বর কোশ্চেনে আসি। দেখো বলছে কন্ট্রোল জেড কি কাজ করে? এই রকম টাইপের কোশ্চেনও তোমাদের আসার প্রচন্ড রকম চান্স আছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা কি কাজ করি? তো 4টে অপশন দেওয়া আছে, কপি, পেস্ট, আনডু আর রিডু। ঠিক আছে, তো কপি স্যার তো আমরা কন্ট্রোল পি দিয়ে করি, আর পেস্ট স্যার আমরা কন্ট্রোল ভি দিয়ে করি। এটা আমি লিখে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই তো? আর আনডু কি দিয়ে করি স্যার? আনডু করি স্যার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে। ধরো কোনো কারণে ভুল লেখা হয়ে গেছে তোমার, তুমি ওই জিনিসটাকে আবার আনডু করতে চাইছো, মানে না আমি ভুল লিখে ফেলেছি, এটা হবে না, এটা ঠিক করি। তাহলে তোমার কি করে কাটার দরকার নেই, তুমি কন্ট্রোল জেড টিপে দিলে, কন্ট্রোল প্লাস জেড একসঙ্গে কিবোর্ডে টিপে দিলে তোমার হচ্ছে আনডু অটোমেটিক্যালি হয়ে যাবে সেই জিনিসটা। আর রিডুটা কি? কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, তুমি একটা চার্ট দেখে নাও, তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই চার্টটা
তোমরা একদমই ভালো করে মুখস্থ করে রাখো। এরকম টাইপের কোশ্চেন একটা যদি এসে যায়, তোমরা এখান থেকে এই চ্যাপ্টার বাইরে আর কোশ্চেন হবে না, আমি লিখে দিলাম, ঠিক আছে। এখানে দেখতে পাবে এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স পর অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। তো কিবোর্ডের ফাংশন কি শুরু হয় কোথা থেকে? কিবোর্ড, আমরা তো কিবোর্ড দেখেছি, কম্পিউটারের মধ্যে কিবোর্ডটা রয়েছে তোমার 1 2 3 4 হ্যাঁ তা অঙ্কম রয়েছে। তো কিবোর্ডের ফাংশন শুরু হয় কোথা থেকে? তো ফাংশন কি শুরু হয়, আমি উত্তরটাই বলে দিচ্ছি একদম। উত্তর কোনটা হবে? উত্তর হবে F1 থেকে, ঠিক আছে। এ থেকেও নয়, কন্ট্রোল থেকেও না, শিফট থেকেও নয়। এবার আমি একবারে তোমাদের একটু ছবিটা দেখাই, জিনিসটা কতগুলো জিনিস বলার আছে। স্যার ফাংশন কি তো বুঝলাম, ফাংশন থেকে এফ ফর ফাংশন, ওই জন্যই এফ দিয়ে শুরু হয় এগুলো। ফাংশন কি এফ দিয়েই শুরু হয়, ঠিক আছে, এফ দিয়ে শুরু হয়, ওই জন্য এফ দিয়ে F1 F2 এগুলো সব ফাংশন কি। দেখো আমি নীল কালারে তোমাদের এখানে দ্বিতীয় দিয়েছি যে এগুলো হচ্ছে তোমার 16টা ফাংশন কি। স্যার এবার হচ্ছে প্রশ্ন যে বাকি কিগুলোকে কি বলা হয়। দেখো এই কিটাকে কি বলা হয়, এই কিটাকে বলা হয় এসকেপ কি, তাই তো, এসকেপ কি বলা হয় এটাকে। আচ্ছা স্যার এই কিগুলোকে কি বলা হয়? স্যার এই যে এখান থেকে আমার যে এই কিগুলোকে কি বলা হয় স্যার? এই যে উপরে যেগুলো থাকে এই কিগুলো, ঠিক আছে স্যার, এই যে 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় নাম্বার কি। কি বলা হয়? নাম্বার কি, নাম্বার কি, নাম্বার কিস বলা হয়, ঠিক আছে। তো স্যার এইগুলোকে কি বলা হয়? এই যে স্যার ABCD দিয়ে যেগুলো আছে এইগুলোকে কি বলা হয় স্যার? এইগুলোকে কি বলা হয়? ABCD দিয়ে যেগুলো আছে, এই কোলন টোলন যেগুলো আছে এইগুলোকে বলা হয় অ্যালফাবেট কি, অ্যালফাবেট কি, ঠিক আছে, অ্যালফাবেট কি। আচ্ছা স্যার বাকিগুলো এই যে এই জিনিসগুলোকে কি বলা হয় স্যার? এই যে এই জিনিসগুলোকে, এই যে ব্যাকআপ, এন্টার, শিফট, ঠিক আছে, স্পেস, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় স্পেশাল কি, স্পেশাল কি, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার কি বলা হয়, ঠিক আছে। আচ্ছা স্যার এইগুলোকে কি বলা হয়? স্যার এইগুলোকে বলা হয় নেভিগেশন কি, নেভিগেশন কি, ঠিক আছে, আমি বেশি করে লিখছি না। আচ্ছা এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় ক্যালকুলেশন কি, লেশন কিজ, ঠিক আছে, ক্যালকুলেট করার জন্য এটা ইউজ হয়। অনেক সময় তোমরা এইটাকে দেখতেও পাও না, কিবোর্ডেই দেখতে পাও, তবে তোমাদের এতে দেখতে পাওয়া যায় না অনেক সময়। তো যাই হোক বিষয়টা এটাই যে তোমার এই হচ্ছে টোটাল তোমার ফাংশনের টোটাল যে কিগুলো আছে সেই টোটাল কি, তার মধ্যে ফাংশন কি থেকে শুরু হয় স্যার? F1 থেকে শুরু হয়, F1 থেকে F12 পর্যন্ত 12খানা রয়েছে, বোঝা গেছে আশা করি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 17 নম্বর কোশ্চেন বলছে MS পেন্ট কি ধরনের সফটওয়্যার। তাহলে MS পেন্ট যে সফটওয়্যার, তো আমরা আগেও জানি সফটওয়্যার তোমার হচ্ছে কীরকম টাইপের হয়। তো এখানে তোমাদের আগের দিনও আমি বলেছি এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। স্যার তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কি হবে স্যার? উত্তর সিস্টেম সফটওয়্যার হবে, ইউটিলিটি সফটওয়্যার হবে, অ্যাপ্লিকেশন হবে না অ্যান্টিভাইরাস হবে? প্রথম কোনটাকে আগে বাদ দেবো স্যার? অ্যান্টিভাইরাস তো নয় স্যার, পেন্টে আমরা তো গ্রাফিক্সে কাজ করি, ডিজাইন করি, গ্রাফিক্সে কাজ করি, তাহলে অ্যান্টিভাইরাস তো কখনোই স্যার হবে না। স্যার ইউটিলিটিস মানে কি বললাম একটু, মানে টুলস, তাহলে MS পেন্টটা কখনো টুলসের কাজ তো করে না, তাহলে এটাও স্যার হবে না। এবার পড়ে থাকছে সিস্টেম সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার তুমি আমাকে বলো, এটা তোমার ইনবিল্ড থাকলেও এটা তোমার যদি উড়েও যায় তুমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি ডাউনলোড করতে পারবে, তাই না, অ্যাপ্লিকেশন হিসাবে। তাহলে এটা কীরকম সফটওয়্যার স্যার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। একটু ছবি দেখো, ছবি দেখো, দেখো তোমাদেরকে আমি এই ছবিটা আরেকবার দেখিয়েছিলাম কীরকমভাবে। দেখো হার্ডওয়্যার, CPU, RAM, ডিস্ক এগুলো সব হার্ডওয়্যারের মধ্যে পড়ে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোনগুলো পড়ে স্যার? অপারেটিং OS যেটা অপারেটিং সিস্টেম যেটা পড়ে, তুমি উইন্ডোজ যেগুলো ইউজ করো, লিনাক্স ইউজ করো সেগুলো। ইউটিলিটিস কোনগুলো এইমাত্র বলে গেলাম, যেগুলো ম্যানেজমেন্টের কাজে লাগে। আর বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো সবই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো তুমি ধরো কোনো ওয়েব ব্রাউজার যেমন তুমি ক্রোম ডাউনলোড করছো, যেগুলো তুমি অ্যাপ্লিকেশন আকারে ডাউনলোড করো সেগুলো সবই তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলেও সেম জিনিস, ঠিক আছে। চলো আমরা পরের কোশ্চেনে যাই, তাহলে উত্তর তো আমরা বুঝে গেলাম। তাহলে 18 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ডেপচুয়াল কোশ্চেন। কি বলেছে দেখো, বলছে পেজিং কিসের সাথে সম্পর্কিত। অপশান দিয়েছে CPU, মেমোরি ম্যানেজমেন্ট, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস। স্যার প্রথমে বলুন স্যার পেজিং জিনিসটা কি। আমি এটা শুধু পেজিং বলতে যদি ছবি দেখি তাহলে আর জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। তো পেজিং জিনিসটা একদমই যদি আমি একটা বলতে যাই তাহলে একটা বিশাল বড় ক্লাস লেগে যাবে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, নর্মালি তোমাকে দেখাচ্ছি। দেখো তুমি যদি ছবিটা যদি দেখো, দেখো আমি একটা জিনিসের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। ধরো তোমার মেন মেমোরি বা র্যাম রয়েছে তোমার, ঠিক আছে, ভেতরে। আর তুমি ধরো এক্সটার্নাল একটা মেমোরি থেকে তুমি এই মেমোরি দিয়ে কাজ করছো। তুমি কোনো কারণে এটাকে তুমি বুঝেছো, ভেতরে কম্পিউটার সঙ্গে কানেক্ট করেছো, করে তুমি এবার কাজ করছো। এবার তোমার CPU বসে রয়েছে কাজ করার জন্য, তুমি একটা কোনো কাজ করছো। তো তখন CPU কি করবে? র্যামকে বলবে যে তুমি আমাকে ডেটা পাঠাও।
তুমি আগে ডেটাটা পাঠাও, কিছু একটা ডেটা পাঠাও। তো এ কি করে জানো তো, এ হচ্ছে এই হার্ড ডিস্কের মধ্যে যেটা তুমি বাইরে থেকে ইনপুট করে বা কানেক্ট করে রেখেছো, তার মধ্যে ধরো অনেক অগোছালো, মানে অগোছালোভাবে তোমার অনেক ডেটা রয়েছে। সে কি করে তখন, সে এই পেজ তৈরি করে নেয়। এই তখন হার্ড ডিস্কগুলো কী করে, পেজ তৈরি করে নেয়, এক একটা খোপ এরকম পেজ তৈরি করে নেয়, এরকম পেজ। এগুলো কিন্তু প্রত্যেকটা একই বাইট বা বিটের হয়, ঠিক আছে। পেজ করে প্রত্যেকটা বিটে ধরো একটা কি দুটো করে রেখে দিল, রেখে দিয়ে তোমরা পেজটাকে ভেঙে দিল, পুরো ডেটাটাকে এই পেজে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর এবার র্যাম কি করে বা মেন মেমোরি কি করে, এ হচ্ছে এই পেজগুলোকে এর কাছে এরকমভাবে তুলে রেখে দেয়, সেইগুলোকে বলা হয় ফ্রেম, সেগুলোকে বলা হয় ফ্রেম। এর যে সাইজ আর এই যে সাইজ সেম হবে, একদম সেম হবে। এবার ধরো সিপিইউ তোমার হচ্ছে চাইলো ডেটা একে, এ তখন সেই পেজিংয়ের ডেটাটাকে তুলে নিয়ে একে তখন ট্রান্সফার করে দিল। এটাই টোটাল হচ্ছে পেজিং, মানে কি জিনিসটাকে একটু সহজ করে করার জন্য পেজিংয়ের। এর ডিসঅ্যাডভান্টেজও আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না, নর্মালি বোঝালাম। তাহলে এবার ধরো উত্তরে চলে আসি। স্যার পেজিং তাহলে কিসের সঙ্গে সম্পর্কিত? সিপিইউ না, সিপিইউ তো নয়, সিপিইউর সঙ্গে তো কোনো সম্পর্কই আসছে না, সিপিইউ তো অনেক পরে, ও তো কাজ করছে। তাহলে মেমোরি ম্যানেজমেন্ট, অবশ্যই মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরিটাকেই তো ম্যানেজ করছে। টোটাল কাজটাই হচ্ছে মেমোরিটাকে ম্যানেজ করার জন্য, ঠিক আছে। তাহলে ইনপুট ডিভাইসও হবে না, আউটপুট ডিভাইসও হচ্ছে না। তাহলে উত্তর হলো কোনটা? অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা হচ্ছে পেজিংয়ের সঙ্গে যুক্ত। চলো আমরা আজকে 19 নম্বর কোশ্চেনে যাই। দেখো LAN ল্যান এর সম্পূর্ণ রূপ কি, ঠিক আছে। এই রকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু আসার চান্স সব থেকে বেশি। তাহলে এর উত্তর কোনটা হবে? লার্জ এরিয়া মেমোরি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, না লার্জ এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লজিক্যাল এরিয়া নেটওয়ার্ক, নাকি লিমিটেড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এর উত্তর তোমরা সকলেই জানো, এটা আলাদা করে আমাকে বলতে হবে না। তাহলে এই উত্তর কোনটা হবে স্যার? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই তো। এছাড়া আর কি কি আছে স্যার? এছাড়া আছে স্যার WAN আছে, এছাড়া আর কি আছে স্যার? PAN আছে, এছাড়া আর কি আছে স্যার? এছাড়া আছে স্যার আর প্যান ল্যান, আচ্ছা আর তোমার আরেকটা কিছু একটা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তাহলে তোমার হচ্ছে হ্যাঁ MAN আছে, MAN আছে, ঠিক আছে। তো ল্যান হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। WAN মানে হচ্ছে তোমার হচ্ছে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, আর প্যান মানে হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর তোমার হচ্ছে ম্যান মানে হচ্ছে তোমার মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, একটু ভালো করে একটু জিনিসটাকে রিকপ করে নাও, তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হবে। তাহলে কি স্যার ল্যানের সম্পূর্ণ রূপ কি স্যার? লোকাল এরিয়া নেটওয়ার্ক। কাজ কি স্যার? কাজটা বোঝান স্যার। ল্যানের কাজ হলো যে তুমি ধরো একটা গোটা তোমার একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ে টোটাল যে তোমার যে ধরো অনেকগুলো তোমার একটাই তোমার নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে তুমি অনেকগুলো ইউজারকে দিয়ে কাজ করাচ্ছ, সেইটা তখন হবে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। স্যার ওয়াইল্ড নেটওয়ার্ক মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে তুমি বা তুমি বিশাল বড় বৃহৎ এরিয়া জুড়ে তখন হচ্ছে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে। প্যান মানে কি? পার্সোনাল, বললাম না তোমার নিজস্ব পার্সোনালে এক ওয়ার্ডের মধ্যে একটা ছোট্ট রুমের মধ্যে বা একটা ছোটো ডেস্কটপের মধ্যে তুমি একজনের সঙ্গে কানেকশন করছো, সেটা হচ্ছে তোমার প্যান। আর হচ্ছে ম্যান মানে কি? একটা মেট্রোপলিটন, মানে একটা তোমার শহর বা তোমার হচ্ছে একটা পৌরসভা, এইরকম টাইপের একটা যদি তুমি এরিয়ার মধ্যে তুমি কোনো কানেকশান করো, সেই কানেকশানটা হবে তোমার ম্যান বা হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক, ওকে, এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখানে উত্তর কোনটা হলো? ল্যান এরিয়া লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটু ছবিটা দেখানো আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটাই তোমার হচ্ছে রাউটার আছে বা একটাই তোমার হচ্ছে কানেকশান আছে, সেখান থেকে তুমি টিভি ফ্রিজ হ্যাঁ তেনা সব জায়গায় তুমি কানেকশান দিচ্ছ। এটা কি হচ্ছে? এটা একটা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে, তাই জন্য এটা ল্যান, ওকে, বোঝা গেছে। চলো দেখো কম্পিউটারে ক্লক স্পিড মাপা হয়। তাহলে ক্লক স্পিড মাপা হয় যখন আমরা কম্পিউটার কিনি, তাহলে তখন মোটামুটি আমরা সবসময় দোকানদারকে বলি যে আমার ক্লক স্পিড কেমন আছে, তাই না? তো সেইটা কি স্যার? কিসে মাপা হয়? সেটা বাইটসে মাপা হয়, হার্জে মাপা হয়, না পিক্সেলে মাপা হয়, না ইঞ্চিসে মাপা হয়? আমি গোদা বাংলা কথায় বলছি তোমাকে, একদম মনে রাখবে ক্লক স্পিড মাপা হয় হার্জে। এই হার্জের ওপর আবার MHz বা তোমার হচ্ছে GHz, যেটাকে তোমার গিগাহার্জ মেগাহার্জ এইসব বলা হয়, কিন্তু আমি ওই সব দিকে যাচ্ছি না। নর্মালি তোমাকে যদি বলা হয় ক্লক স্পিড কিসে মাপা হয়, তাহলে তোমার মাপার এককটা হলো কি? হার্জে মাপা হয়। এবার 3 হর্স পাওয়ারের 3 হার্জের হয়, মানে গিগাহার্জের হয়, 4 গিগাহার্জ হয়, অনেক রকম হয়, সেই দিকে তো বিষয়টা আছে। তো ছবি একটু দেখে নাও। দেখো আমি ছবির সাহায্যে তোমাকে বলেছি, দেখো এখানে 4.2 মেগাহার্জ গিগাহার্জের কথা বলা হয়েছে। এগুলো আমরা দেখে ইন্টেলের প্রসেসর দেখার সময় ক্লক স্পিডগুলো দেখে নিই, ঠিক আছে। চলো আমরা 21 নম্বর কোশ্চেন আসি। বলছে একজন ইউজার ইমেল পাঠাতে পারছে না কিন্তু গ্রহণ করতে একজন ইউজার ইমেল পাঠাতে পারছে কিন্তু গ্রহণ করতে পারছে না, সমস্যাটি সম্ভাব্য কোন প্রোটোকলে? তাহলে অপশান দেখো কি বলছে। বলছে SMTP, HTTP, FTPB, PD নাকি POP3।
ঠিক আছে, এই হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে ভালো করে বুঝবে, এই কোশ্চেনটা কিন্তু আমি আগের দিনও রেখেছিলাম, অন্য রকমভাবে রেখেছিলাম। এবার দেখো তোমাকে একটু ডিসক্রিপটিভভাবে দিয়েছে। কি বলছে, তাহলে ইমেল আমি পাঠাতে পারছি, তাহলে আমার যেখান থেকে আমি ইমেলটা পাঠাচ্ছি সেন্ডার হিসেবে আমি, তখন কোনো সমস্যা নেই, তখন কোনো সমস্যা নেই আমার কাছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে, যাকে পাঠাচ্ছি সে রিসিভ করতে পারছি না, তাহলে রিসিভারের প্রবলেম। তাহলে স্যার এবার প্রথম কোশ্চেন হলো কি, আমি যখন মেল পাঠাই তখন যে আমি সেন্ডার হিসাবে, তখন যে প্রোটোকলের মাধ্যমে পাঠাই, যে প্রোটোকলটা লাগে সেটা কোনটা স্যার, এসএমটিপি। ঠিক আছে, এসএমটিপি আমি আগের দিন বলেছিলাম এটা, ঠিক আছে, এটা ডিটেলসে বলছি না। তাহলে স্যার এইচটিটিপি তো এখানে হবেই না, কারণ হচ্ছে এইচটিটিপি একটা অন্য ফরম্যাট, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তো তোমার হচ্ছেই না, এটা বাদ দিয়ে দাও। এফটিপিটাও হচ্ছে না, এটা ফাইল ট্রান্সফারের জন্য হচ্ছে, মেলের জন্য হচ্ছেই না। তাহলে মেলের জন্য আমি এই দুটো কথাই বলেছিলাম, অপশান ডি আর অপশান এর মধ্যেই উত্তর ঘোরাফেরা করছে। তাহলে এটা তো হলো না, এটা সেন্ডারের ক্ষেত্রে। রিসিভারের ক্ষেত্রে কোনটা হয়, আমি বলেছিলাম তোমাকে POP3 অথবা IMAP। এই দেখো এই দুটো জিনিস তোমাকে বলেছিলাম, এটা ছবি দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো ছবিটা আমি এইরকমই ছবি একটা দিয়েছিলাম, যে একজন সেন্ডার তোমার যখন মেল পাঠায় তখন এসএমটিপিতে পাঠায়, সেন্ড মেলিং ট্রান্সফার প্রোটোকল। আর যখন তুমি রিসিভার হয় তখন হচ্ছে POP3 বা হচ্ছে IMAPর মাধ্যমে জিনিসটা হয়। তাহলে সেটা কি, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, যেটা হচ্ছে IMAPর ফুল ফর্ম, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ঠিক আছে, আর পিওপি এটাও বলেছিলাম তোমাদের আগের দিন, লিখে দিয়েছিলাম POP3। এর মানে কি, দেখো আমরা যখন চিঠিপত্র পাঠাই তখন কোথায় যায়, চিঠিটা কোথায় গিয়ে পৌঁছায়, সেটা পৌঁছায় পোস্ট অফিসে। সেই রকম থেকেই নামটা এসছে, P ফর পোস্ট, O ফর অফিস, ঠিক আছে, আর P ফর হচ্ছে প্রোটোকল। ঠিক আছে, আর থিম আছে ভার্সন 3। ঠিক আছে, তাহলে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, বোঝা গেছে জিনিসটা। তাহলে এখানে সমস্যাটা কার, এখানে রিসিভারের সমস্যা। রিসিভারে কে থাকে, পিওপি অথবা IMAP। এখানে যদি অপশানে IMAP থাকতো তাহলেও এই উত্তরটাই হতো। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, পিওপি বা পোস্ট অফিস প্রোটোকল 3, বা তোমার হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ঠিক আছে, বোঝা গেল যেটা সমস্যা রয়েছে রিসিভারের। চলো আমরা 22 নম্বর কোশ্চেনে যাই। বলছে এইচটিটিপির মূলত ব্যবহার হয়, এইচটিটিপি মূলত ব্যবহার হয় কিসের জন্য, ফাইল ট্রান্সফারের জন্য, মেলিং সেন্ডিং জন্য, নাকি ওয়েব পেজ অ্যাক্সেসের জন্য, নাকি রিমোট লগ ইনের জন্য। তো এইচটিটিপি পুরো নাম কি স্যার, এইচটিটিপির পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে এইচটিটিপির পুরো নাম। তাহলে আগের দিনও এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, যদি ছবিটা একটু দেখো জিনিসটা ক্লিয়ার হবে। স্যার কোথায় কাজে লাগে, দেখো এইচটিটিপি কাজে লাগে হচ্ছে এই জায়গাটায়, মানে কি, যখন আমি কোনো অ্যাড্রেসের মধ্যে, কোনো একটা ওয়েব পেজের মধ্যে যেতে চাইছি, কোনো একটা ওয়েবসাইটে যেতে চাইছি, তখন সেই এইচটিটিপির মাধ্যমেই হচ্ছে সেই জিনিসটাতে আমরা সেই পেজেতে যাই। তাহলে এই এইচটিটিপি মানে হলো কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে একটা এস থাকলে সেটা সিকিউর প্রোটোকল হবে। ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এবার তুমি বলো এইচটিটিপি মূলত ব্যবহার কোথায়, স্যার ফাইল ট্রান্সফার, না ফাইল ট্রান্সফারে তো হচ্ছেই না, আমি ফাইল ট্রান্সফার তো করছি না। ওখানে গিয়ে www.westbengal যদি আমি schoolservicecommission.com লিখি, তাহলে আমি তো ফাইল ট্রান্সফার করতে যাচ্ছি না, তাহলে ফাইল ট্রান্সফার তো হবে না, এটা তো হচ্ছে না। তাহলে স্যার মেল ট্রান্সফার, না মেল সেন্ডিংও তো করছি না, তাহলে কী করছি স্যার, ওয়েব পেজ অ্যাক্সেস করছি, তাদের যে পেজটা আছে ওয়েবের, ওয়েবসাইটে যে পেজ আছে সেটা আমরা অ্যাক্সেস করছি। তাহলে কি উত্তর হবে, অপশান সি হচ্ছে তো আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটার হঠাৎ হ্যাং করায় টাস্ক ম্যানেজার খুলতে চাইলে কোন শর্টকাট কি ব্যবহার করবেন। খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, তোমাদের খুব মাথায় রেখে এই কোশ্চেনগুলো উত্তর করবে। তাহলে আমাদের কম্পিউটার হ্যাং করে গেছে, আমরা কি করতে চাইছি, আমরা টাস্ক ম্যানেজার খুলতে চাইছি, তাহলে এই কোন শর্টকাট কিটা ইউজ করলে আমার টাস্ক ম্যানেজার খুলে যাবে। স্যার কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল মানে ডিলিট অপশান প্রেস করলে হবে, না স্যার হবে না। অল্ট প্লাস F1 টিপলে হবে, না স্যার ওটাও হবে না। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ টিপলে হবে, স্যার এটাই হবে। তার উত্তর কোনটা হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। এটা যদি আমরা টিপে দিই সোজা ডাইরেক্ট আমার টাস্ক ম্যানেজার গিয়ে খুলে যাবে। ঠিক আছে, এবার স্যার প্রশ্ন হচ্ছে, স্যার উইন্ড এল মানে কি। উইন্ড মানে হচ্ছে উইন্ডোজ প্লাস, উইন্ডোজ যে একটা সাইন থাকে দেখবে কিবোর্ডে, উইন্ডোজ প্লাস যদি এল টেপা হয় তাহলে তোমরা হচ্ছে লগ ইন পেজে চলে যাবে। লগ ইন পেজ মানে তোমরা যে লগ ইন যে পেজটা হয় না, ইন্টারফেস যেখানে পাসওয়ার্ড দিতে হয়, ওই পেজে চলে যাওয়া যায়। কোনো কাজ করতে করতে হঠাৎ যদি উইন্ডোজ এল টিপে দাও তাহলে তোমার হচ্ছে লগ ইন পেজে চলে যাবে। স্যার অল্ট F4 কী কাজ হয়, স্যার অল্ট F4 হচ্ছে তুমি কোনো কারণে কোনো জিনিস অ্যাপ্লিকেশনকে হট করে বন্ধ করতে চাইলে বা লক করতে চাইলে, সেই পেজটা লক করতে চাইলে তোমার হচ্ছে অল্ট F4 কাজ করা হয়। এইটা তোমরা কমেন্ট সেকশানে বলবে কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট করলে কি হয়। ঠিক আছে, এটা তোমাদের অপশানে হোমওয়ার্ক থাকলো। চলো তাহলে ওইখানে উত্তর কোনটা হলো, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। ঠিক আছে, চলো একটু ছবি দেখে নাও। দেখো এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ, এটা টিপলে তোমার কি হয়ে যাবে,
তোমার কম্পিউটার টাস্ক ম্যানেজার খুলে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে এমএস ওয়ার্ডে হেডার এবং পুটার ব্যবহার হয় কিসের জন্য? সেটা শুধুমাত্র প্রথম পেজের জন্য, শুধুমাত্র শেষ পেজে, সব পেজে পুনরাবৃত্ত তথ্যের জন্য, নাকি ছবি যোগ করার জন্য? তো হেডার পুটার জিনিসটাকে আগে ছবিটা দেখেন। দেখো ছবি দেখলে বুঝতে পারবে, আমরা এমএস ওয়ার্ডে যখন কাজ করি, যখন টাইপ করি, লেখালেখি করি, তখন আমরা চেষ্টা করি যে আমাদের দুটো জিনিস যেন প্রত্যেকটা পেজে রিপিট হয়। মানে কি, একটা হেডারে আর একটা ফুটারে। মানে হচ্ছে হেডার মানে হচ্ছে হেড মানে মাথায়, আর ফুট মানে হচ্ছে পায়ের তলা। তাহলে এই দুটো জায়গায় কোনো আমার যদি ফিক্সড কোনো ডেটা লিখতে হয়, ধরো কোনো কারণে আমি আমার এখানে ডেজিগনেশনটা লিখলাম আর এখানে আমার অ্যাড্রেসটা লিখলাম, আমি চাইছি যে কটা আমি টাইপ করব, যে কোনো ভেতরে ইনপুট ডেটা দেবো, আমি লেখা লিখবো, আমি সেগুলো ওয়ার্ড লিখবো, সেগুলো প্রত্যেক যতগুলো পেজ হবে প্রত্যেকটা পেজে যেন এটাও থাকে এটাও থাকে, ওই জন্যই হেডার পুটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এবার বলো তোমরা উত্তর কোনটা হবে? শুধুমাত্র পেজেও নয়, শুধুমাত্র শেষ পেজেও না, তাহলে সব পেজে পুনরাবৃত্ত রিপিট করার জন্য হেডার পুটার ইউজ করা হয়। বোঝা গেছে? চলো আমরা 25 নম্বর কোশ্চেনে যাই। বলছে একটি ডিভাইস একই সাথে ডেটা সংরক্ষণ ও আউটপুট দিতে পারে, ডিভাইসটি কি? এইটা স্টার দিয়ে রাখো, আমি বলে রাখছি তোমাদেরকে একদম, এইটা স্টার দিয়ে রাখো। এই কোশ্চেনটা আসার তোমাদের মোস্ট 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 চান্স আছে, সব থেকে চান্স বেসিক প্রশ্ন আসার সব থেকে চান্স হচ্ছে এইটা। ঠিক আছে, কি বলছে? বলছে একটি ডিভাইস একই সাথে ডেটা সংরক্ষণ এবং আউটপুট। কোন এমন ডিভাইস যে ডেটা সংরক্ষণও করতে পারে, মানে ইনপুটও নিতে পারে আউটপুটও দিতে পারে একই সাথে? সেটা কে? সেটা হচ্ছে মনিটর, প্রিন্টার, ডিভিডি রাইটার, নাকি কিবোর্ড? তোমরা নিজেরা বলো এটার উত্তর, আমিও নিজে বলছি তোমাদের, তোমরা পজ করে ভিডিওর উত্তর দাও। এই উত্তর কোনটা হবে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ডিভিডি রাইটার। ছবি দেখলে আর জিনিসটা বুঝতে পারবে, একটু ছবিটা দেখাচ্ছি, দেখে না একটুখানি ছবিটা। দেখো ছবিটা হচ্ছে এইটা, এই সেই হচ্ছে ডিভিডি রাইডার, যে হচ্ছে তোমার একই সঙ্গে ইনপুট এবং একই সঙ্গে আউটপুট দিতে পারে। কিভাবে স্যার? আমি ধরো এটা একটা সিডি, এটা সিডি, তাহলে এই সিডিটা আমি এখানে ঢোকালাম, এইটা হচ্ছে তোমার সিডি ডিভিডি রাইডার। ঠিক আছে, তো এই সিডিটা ঢোকালাম, ধরো এর মধ্যে কিছু জিনিস রয়েছে, এর মধ্যে লোড করা সিডির মধ্যে কিছু একটা, ধরো সিনেমা রয়েছে একটা, তুমি এটা লাগালে, লাগিয়ে তুমি ইনপুট করলে, তুমি কম্পিউটারে চালালে, তাহলে এ কী করছে? ইনপুট দিলে তুমি মনিটর আউটপুট পাচ্ছ। এবং তাহলে এবার এখানে তুমি বুঝতে পারছো দেখো ইনপুট আর আউটপুট কীভাবে আসবে। এবার ধরো তুমি কোনো কারণে এর মধ্যে ইনপুট দিতে চাইছো, এর মধ্যে ইনপুট দিতে চাইলে কীভাবে হবে? তুমি ধরো কোনো কিছু তোমার এর মধ্যে রয়েছে, তুমি সেটা এর মধ্যে দিতে চাইছো, সেটাও তুমি তখন আউটপুট হিসেবে পাচ্ছ। বুঝতে পারলাম? ধরো তোমার এই কম্পিউটারের মধ্যে কোনো সিনেমা রয়েছে, তুমি সেটা এর মধ্যে দিতে চাইছো, মানে লোড করতে চাইছো, তাহলে তো আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে ইনপুট আউটপুট দুটো একসঙ্গেই পারে কে? সেটা হচ্ছে ডিভিডি রাইডার। অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, ভালো করে জেনে রাখো। চলো 26 নম্বর কোশ্চেন কি বলছে? ড্যাশ হলো একটি কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি। এই নামটা তোমরা অনেকেই শুনেছো, পিসিবি নামটা অনেকেই শুনেছো। তার ফুল ফর্ম হলো প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে তোমাকে জানতে চাই যে ড্যাশ হলো একটি কম্পিউটারের প্রধান পিসিবি, মানে পিসিবি অনেকগুলো আছে, তার মধ্যে প্রধান কোনটা? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, মাদারবোর্ড, বা তোমার হচ্ছে সিপিইউ বা তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, নাকি তোমার রোম বা রিড অনলি মেমোরি? ঠিক আছে, তাহলে এর উত্তর ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, মাদারবোর্ড হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তোমরা সকলেই জানো এটা, মাদারবোর্ড না থাকলে তোমার হচ্ছে পিসিবির টোটাল কাজটাই হবে না। তোমরা ছবিটা দেখে নাও জিনিসটা, এইটা হচ্ছে সেই মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে সিপিইউর অনেক জিনিস থাকে, অনেক কিছু জিনিস থাকে, তোমরা এটা পজ করে দেখতে পারো যদি প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই, 27 নম্বর কোশ্চেনে। দেখো বলছে পরম সুপার কম্পিউটার, PARM, পারাম এটা নাম, পারাম সুপার কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটারের অন্তর্গত? দ্বিতীয়, প্রথম, পঞ্চম, না তৃতীয়? তাহলে এর উত্তরটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমাকে, এর উত্তর হবে পঞ্চম। অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এই পরমের PARM এর ফুল ফর্ম তোমরা বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আচ্ছা এবার একটু যদি ছবিটা দেখে নিই, তাহলে ছবিটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই হচ্ছে তোমার হচ্ছে সুপার কম্পিউটার, ঠিক আছে, সুপার কম্পিউটার পারাম সুপার কম্পিউটার, PARAM, পারাম। এটা 2000, এটা তোমার হচ্ছে পারাম 8000, যেটা হচ্ছে প্রথম সুপার কম্পিউটার, আমাদের দেশের প্রথম সুপার কম্পিউটার পারাম, যেটা 8000। এটা প্রথম লঞ্চ হয়েছিল 1991-এ, আর একদম পুরো এর আপগ্রেডেশন শুরু হয়েছিল 1994 থেকে। ঠিক আছে, আর এই পরম সুপার কম্পিউটার পিছনে যে প্রধান ব্যক্তি দায়ী, তিনি হচ্ছেন এই ব্যক্তিটা। এই ব্যক্তির নাম জানো? এই ব্যক্তির নাম হলো বিজয় ভাটকার, বা তুমি আরেকটা, এর পুরো নাম হচ্ছে বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকার, একই ব্যাপার। ইনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট, এবং এনাকে কি বলা হয় জানো তো? এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার।
তাহলে বোঝা গেল ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার কে, তাহলে বিজয় পাণ্ডুরঙ্গ ভট্টকর বা বিজয় ভাটনাগর বললেও হবে। বোঝা গেছে জিনিসটা, তাহলে এনাকেও চেনা গেল। আর পরম কম্পিউটার যে 8000 প্রথম আমাদের সুপার কম্পিউটার ইন্ডিজিনাস দেশীয়ভাবে, সেটা হচ্ছে তোমার পরম 8000। ঠিক আছে, আর পরবর্তী কোশ্চেনে গেলে আরেকটা কোশ্চেন পাবো 28 নম্বর কোশ্চেনে। দেখো বলছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? অপশানগুলো দেখো, বলছে আর্যভট্ট, পিএসএআই, মিহির, প্রত্যুষ নাকি পরমরুদ্র। ভালো করে একটু ডেটটা খেয়াল করবে, তোমাদের কিন্তু এরকম ডেট দিয়ে কোশ্চেন এসে গেলে খুব সমস্যা হয়ে যাবে। আগের বছর এসেছিল, বলছে 2024 সালের, এটা 2026 সাল। ঠিক আছে, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে 2024 সাল পর্যন্ত কোনটি ছিল ভারতের সুপার কম্পিউটার? প্রতি বছর প্রতি 2 মাস 3 মাস ছাড়াই সুপার কম্পিউটার আপগ্রেডেশন হচ্ছে। ঠিক আছে, তো সুপার কম্পিউটার প্রথম ডিসেম্বর পর্যন্ত 2024 সালে কে ছিল? অপশান ডি হবে রাইট অ্যান্সার, পরমরুদ্রা। ঠিক আছে, এর আগে ছিল শক্তি, তার আগে ছিল তোমার স্বাতি, এরকম ছিল। তো এটা হচ্ছে তোমার 24 সাল পর্যন্ত তোমার হচ্ছে সুপার কম্পিউটার পরমরুদ্রা। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2025-26 যদি প্রশ্ন আসে, 2025-26 যদি প্রশ্ন আসে, তখন একটা প্রশ্ন দেখো উত্তর এটাই হবে অপশান এ, তোমার হচ্ছে আর্যভট্ট, পিএসএআই। কিন্তু একটু মনে রাখবে এই যে এআইটা রয়েছে না, এই এআইটার জন্যই উত্তরটা একটু চেঞ্জ হবে। কীরকম? যে এটা যদি এরকমভাবে প্রশ্নটা আসতে পারে পরম সুপার কম্পিউটার এআই, ঠিক আছে, তাহলেও উত্তরটা হবে। আর যদি বলে এমনি সুপার কম্পিউটার, তাহলেও এই উত্তরটাই ধরা যেতে পারে। ঠিক আছে, তা আর্যভট্ট। তার তোমরা একটা কাজ করো, এইটার ফুল ফর্মটা তোমরা আমাকে বলবে। ঠিক আছে, চলো 28-29। আচ্ছা এই দেখে না একটুখানি কোশ্চেনটার, তোমার হচ্ছে পরম, এই যে কম্পিউটারটা, যে সুপার কম্পিউটার ছবিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো বলছে এলসিডি হলো একটি বেসিক টাইপের মনিটর। এলসিডির পূর্ণ রূপ কি? এটা তোমরা সকলেই জানো, এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, তাই তো? লিকুইড লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ঠিক আছে, তো একটু ছবি দেখে নিই। দেখো এরকম টাইপের দেখতে হয়। আমরা এলসিডি যে কোনো স্ক্রিন দেখেছি আমরা, তাদের কালার ব্রাউন্ডিং থাকে, তারপর তোমার হচ্ছে ক্রিস্টাল থাকে, সেগুলোর মানে তরল থাকে ক্রিস্টাল, সেগুলোর মাধ্যমে আমরা ডিসপ্লেটাকে দেখতে পাই। তো এটা হচ্ছে তোমার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে তো হলো। এবার স্যার প্রশ্ন হচ্ছে তাহলে উত্তর কোনটা হলো? স্যার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। স্যার এবার প্রশ্ন হচ্ছে স্যার এলইডিও তো আছে, তাহলে তোমাদের কাজ হলো এই এলইডির ফুল ফর্ম কি? এলইডি তোমাদের কিন্তু ফুল ফর্ম থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। তো এলইডির ফুল ফর্ম কি, তোমরা এই কমেন্ট সেকশনে উত্তর দেবে। চলো আজকে শেষ কোশ্চেন, কম্পিউটারের পরিভাষায় এইচটিএমএল এর পূর্ণ রূপ কি? এইচটিএমএল আমি আগের দিনও বলে গেছি। এইচটিএমএল এর পুরো নাম কি? এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার মেল প্রোটোকল, সরি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অপশান রাইট অ্যান্সার, অপশান বি হবে। একটু ছবিটা দেখে নিই, তাহলে আরেকটা জিনিসটা ক্লিয়ার হবে। দেখো তো কোথায় এইচটিএমএল এর কাজ হয়? এইচটিএমএল এর কাজ হচ্ছে তোমার, ধরো আমি কোনো পেজ, ওয়েব পেজ ডিজাইন করছি, মানে ওয়েবসাইটের যে পেজগুলো হয় সেগুলো যখন ডিজাইন করা হয় তখন এইভাবে কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার সেই এইচটিএমএল কাজে লাগে। তো এইচটিএমএল এর ফুল ফর্ম কী হলো? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বোঝা গেছে? তো এই পর্যন্তই থাকলো আজকের ক্লাসটা। থ্যাংক ইউ। তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করবে। তো আরও পরবর্তী ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, স্টে টিউন, বাই বাই।